নমস্কার, আমি দেবাত্রেয় গুহ। কথা ছিল আজকে রাত 9টায় লাইভে আসবো। গ্রুপের লাইভটা শেষ হলো, যেখানে ভূতের ভয় গ্রুপে সুস্মিতা দি, আমার খুব প্রিয় দিদি, তার গ্রুপের লাইভটা শেষ হলো। তারপরে আমি আমার প্রোফাইলে একটা লাইভ করব বলেছিলাম আজকে। আজকে লৌকিক গল্প বলবো। একটু সবাইকে অনুরোধ জয়েন করে যাও। আর যারা মানে রবিবারের সন্ধ্যা উপভোগ করছো, কোথাও ঘুরতে গেছো, তাদেরকে বলবো রেকর্ডেড লাইভটা দেখো। ছোট্ট লাইভ করব। তার আগে আজকে লাইভে আসার উদ্দেশ্যটা আগে আমি বলে দিই। কালকে হচ্ছে পূর্ণিমা। তো কালকে বৈদিক মতে কালকের পূর্ণিমাটা ভীষণ মাহাত্ম্যপূর্ণ একটা পূর্ণিমা। এর পাওয়ার ভীষণ রকমের, এটা একটা স্ট্রং পাওয়ার দিচ্ছে তাদেরকে যারা অর্থনৈতিক কষ্টে রয়েছে। এবং মজার বিষয় হচ্ছে এই পূর্ণিমা যে শক্তিটা দিচ্ছে, এই পূর্ণিমা সেটা সারা বছরের জন্য দিচ্ছে। মানে যারা অর্থনৈতিক বিভিন্ন কষ্টে রয়েছেন বা অর্থনৈতিক সমস্যায় জর্জরিত, এটা কিন্তু শুধুমাত্র, এটা কিন্তু কোনো হেলথ ইস্যু বা কোনো রকম ঝগড়া ঝাঁটি ঝামেলা দ্বন্দ্ব সেগুলোর জন্য না। এটা শুধুমাত্র অর্থনৈতিক দিক থেকে যারা প্রবলেমে রয়েছেন সারা বছরের জন্য বলতে পারেন, এটা তাদেরকে মানি রিলেটেড প্রবলেম সলিউশন করতে এবং মানি ঘরে ঢুকতে সহায়তা করবে। যদিও আমি কর্মে বিশ্বাসী, কর্ম করতে হবে, যে বসে বসে কখনো টাকার বৃষ্টি কারোর ঘরেই পড়ে না। তো এটা সমস্ত রকমের অর্থনৈতিক সমস্যা দূরীভূত করবে এই পূর্ণিমাটা। কালকের পূর্ণিমাটা, এক্স্যাক্ট কালকের পূর্ণিমাটা একটা বিশেষ সময় রয়েছে, বিশেষ ক্ষণ রয়েছে, একটা বিশেষ ক্রিয়া রয়েছে, খুব সামান্য ক্রিয়া, যার মাধ্যমে এনি কাইন্ডস অফ মানি রিলেটেড ইস্যু যাদের রয়েছে বা যাদের আছে, সেটা সারা বছরের জন্য তারা সেটার থেকে মুক্তি পাবে। এবং কর্ম যে পরিমাণ তারা কর্ম করছে, সেই কর্মের যথোপযুক্ত তারা মূল্য অর্জন করতে সক্ষম হবে। তো এই ক্ষেত্রে আরেকটা কথা আমি বলে দেব, ইনবক্সে এসে দিদি বলে দাও বলবে না। এটা কিন্তু আমি এর জন্য সামান্য মূল্য নেই এবং মূল্যের বিনিময়ে কিন্তু এটা বলি, কারণ এটা আমি নিজে শিখেছি, এটা নিয়ে আমি পড়াশোনা করেছি। তো এটা সেজন্য এটা মানে কি বলবো, তাহলে আমি লাইভে এসেই বলে দিতে পারতাম। এটা তাই ওই বলে দাও এই রিকোয়েস্টটা দয়া করে কেউ করবেন না। এটা কিন্তু সামান্য মূল্যের বিনিময়ে আমি এর প্রতিকারগুলো বলি, এবং এর প্রতিকার করতে আপনার হায়েস্ট 40 থেকে 50 টাকা, মানে আপনাকে যে জিনিসগুলো বাইরে থেকে কিনে আনতে হবে, আপনার তার জন্য 40 থেকে 50 টাকাও খরচ হয় না। এবং আমিও সামান্যই মূল্য নেই, কিন্তু এগুলোকে প্লিজ বলে দাও, এই অনুরোধটা আমার প্রিয় বোন, দিদি, কাকিমা, মাসিমা, জেঠিমা কেউ করবেন না এগুলোর জন্য। এটা কিন্তু আমি অর্থের বিনিময় করি। তো আমি কালকের পাওয়ারফুল পূর্ণিমাটা বললাম। কালকের পূর্ণিমাটা ভীষণ রকমের পাওয়ারফুল, একটা পার্টিকুলার ঠিক 2.5 ঘন্টা টাইম পাওয়ারফুল, এবং এটা সারা বছরের জন্য অর্থনৈতিক সমস্যা দূরীভূত করবে। আপনি আপনার কাজের, যেই কাজ করছেন সেই কাজের সঠিক মূল্য পাবেন, মূল্যায়ন পাবেন, এবং এটা আপনার জীবনে কোনো না কোনো ভাবে টাকা আনবে। তবে কর্ম করবেন, আমি বলবো কর্ম করবেন, কর্ম বন্ধ করে রাখবেন না, তাহলে কিন্তু টাকা কেউ দিয়ে যায় না, বা টাকা আসলো না কেন সেই দাবি করা যায় না। কর্ম করবেন, কর্মের মূল্যায়ন পাবেন, বড়জোর বলবো অনেক বেশি পাবেন। এই পূর্ণিমা এমনই পূর্ণিমা, সে আপনাকে দুহাত খুলে দেবে। তো এটা তো ছিল, এটা একটা টিপস বলার, সেটা আমি বলে দিলাম টিপসটা। তো এইবার গল্প বলবো, সুন্দর একটা লৌকিক গল্প বলবো। একটা সুন্দর একটা মিউজিক চালাই, আমার লৌকিক গল্প বলতে বড্ড ভালো লাগে। তো একটা সুন্দর একটা লৌকিক গল্প বলবো, খুব ভাল লাগবে। এই গল্পটা হয়তো অনেকের শোনা, আবার যাদের হয়তো শোনা না,
তো তাদের জন্য এই গল্পটা আর কি। তো এই গল্পটা আশা করি প্রত্যেকের মনের মানে ভাল লাগবে। ভীষণ পুরোনো দিনের একটা গল্প। আমার গল্পটা শোনা হচ্ছে আমার ঠাকুমার কাছ থেকে। আমার ঠাকুমা আমাকে অনেক ঠাকুর দেবতার গল্প বলতেন, তো আমার সেগুলো খুব ভালো লাগতো, তো সেই গল্পটা বলছি। গল্পের এক্সাক্ট নামটা মনে নেই, তবে গল্পের নামটা আমি দিলাম বন্ধু মধুসূদন। গোপাল, আমার বাড়ির সামনে দিয়ে না এত বাইক যায়, এই আওয়াজগুলো না মাইন্ডটাকে ভীষণভাবে করে দেয়। কিছু করার নেই, মেনে নিতে হবে। তো এটা হচ্ছে বন্ধু মধুসূদন গল্পটা। গোপাল একটা ভীষণ দরিদ্র ঘরের একটা পুচকে ছেলে, বছর 10 হবে। সে পাঠশালায় পড়ে, তার বাবা নেই, তার আর তার মায়ের খুব অনাহারের সংসার। মা সামান্য লোকের বাড়িতে কাজকর্ম করে যেটুকুনি পায় সেটা দিয়ে গোপালের স্লেট পেন্সিলটুকুনি কিনে দিতে পারে, টিফিন করে দিতে পারে না। গোপাল রোজ আধপেটা খেয়ে কোনো দিন না খেয়ে স্কুলে যায়। তো এই গোপালেরই একদিন, হাই দিদি পম্পা এসে গেছিস, আয়, ভাল লাগে। পম্পা আমার খুব প্রিয় বোন, ও বর্ধমানে থাকে, ওর মেয়ে ভীষণ মিষ্টি, খুব ভালো। পম্পা মানে খুব ভালো একটা মেয়ে পম্পা। আমি মানে ওকে বোনই বানিয়ে ফেলেছি। আর ওর প্রোফাইলে সবসময় জগন্নাথ দেবের পিকচার থাকে, এটা তো আমাকে ভীষণভাবে টানে। পম্পা এই গল্পটা শোন, এটা মধুসূদনেরই গল্প। তো গোপাল আধপেটা রোজ খেয়ে যায়, ভীষণ কষ্ট। তো পাঠশালায় যিনি আর কি মানে পড়ান, তেমন একদিনে তো সেই তার মানে পাঠশালার যে পণ্ডিত, তার পত্নী বিয়োগ্য হয়েছেন, মারা গেছেন। তো এরই মধ্যে গোপালের সাথে হঠাৎ বন্ধুত্ব হয় মধুসূদন দাদার। কে মধুসূদন দাদা? মধুসূদন দাদা গোপালের স্কুল যাওয়ার পথে একটা বকুল গাছ পড়ে, সেই বকুল গাছ তলায় বসে বাঁশি বাজায়। মধুসূদন দাদা গোপালকে ভীষণ ভালোবাসে। রোজ মধুসূদন দাদা, গোপাল তো আধপেটা খেয়ে যায়, মধুসূদন দাদার একটা খুব সুন্দর সোনালী রঙের টিফিন কৌটো আছে। সেই টিফিন কৌটোতে কোনোদিনও থাকে কদমা, কোনোদিনও থাকে মন্ডা, কোনোদিনও থাকে ক্ষীরের মিষ্টি, কোনোদিনও থাকে মালপোয়া। সে গোপালের জন্য নিয়ে আসে। এই মধুসূদন দাদা রোজ গোপালকে কিছু না কিছু খাওয়ায়, আর গোপালও পরম তৃপ্তি সহকারে মধুসূদন দাদার সেই সোনালী রঙের টিফিন বাক্সটা থেকে খুলে খুলে খাবার খায়, আর প্রতিশ্রুতি দিয়ে যায় কালকে আবার আসবো কিন্তু মধুসূদন দাদা। আর মধুসূদন দাদাও যেন গোপালের অপেক্ষায় থাকে। তো গোপাল তার মাকেও বলেছে, এরকম মধুসূদন দাদা আমাকে রোজ কোনোদিনও ভালো ভালো মন্ডা, মিঠাই, তারপরে কদম্ব, ক্ষীর কদম, কত কিছু খাওয়ায়। তা তখন গোপালের মা তো অভাবের সংসার, তো বলছি তাহলে তো তুইও একদিন মধুসূদন দাদার জন্য কিছু করে নিয়ে যা। বলছি কি করে দেবে মা তুমি মধুসূদন দাদার জন্য? তখন মা বাড়িতে নারকেল গাছ ছিল, সেই নারকেল দিয়ে গুড় দিয়ে পাক দিয়ে সামান্য গুড়ের নারকেলের নাড়ু বানিয়ে একটা ছোট্ট অ্যালুমিনিয়ামের টিফিন বাক্স করে মধুসূদন দাদার উদ্দেশ্যে পাঠিয়েছে। তো মধুসূদন দাদা সেদিনকে মানে পরম তৃপ্তি সহকারে খেয়েছে। বলছে গোপাল তোর মা কি ভালো নাড়ু বানায় রে, কি অপূর্ব স্বাদ, আজকে আমার মনটা ভরে গেল। তুই এক কাজ কর গোপাল, আজকে আমরা তো দুই ভাই মিলে আর কি এটা খেলাম, তুই আমার এই টিফিন কৌটোটা ভরে তোর মাকে দিস, বলিস তোর মধুসূদন দাদা পাঠিয়েছে। তো গোপাল যথারীতি টিফিন বক্সটা নিয়ে গিয়ে সেদিনকে স্কুলের ফেরার পথে ওর মাকে দেয়। ওর মা দেখে টিফিন বক্সটা খুলে, একটা চকচকে সোনালী রঙের টিফিন বক্স। ওর মা তো বোঝেই না। ওর মা আবার টিফিন বক্সটা খুলে দেখে তাতে বাহারি রকমের সুস্বাদু মিষ্টি, মানে এত স্বাদ। বলছে রোজ তোকে মধুসূদন দাদা এইসব ভালো ভালো মিষ্টি খাওয়ায়? বলছে হ্যাঁ। তো মা তো ভীষণ বলছে তাহলে মধুসূদন দাদাকে একদিন বাড়িতে নিয়ে আসিস। বলছে না মধুসূদন দাদা বাড়িতে আসবে না, বলেছে তুমি নাড়ু করে পাঠিয়ে দাও। তো গোপালের মা
সে টিফিন বক্স, খালি টিফিন বক্স কৌটো কাউকে ফেরত দিতে নেই, সেই সোনালি টিফিন কৌটো ভরেই আবার একদিন নাড়ু বানিয়ে পাঠিয়েছে মধুসূদন দাদার জন্য। তা মধুসূদন দাদা বলছে টিফিন কৌটোটা তো আমি তোকে দিয়ে দিয়েছি, তুই আবার এটা নিয়ে এসছিস কেন? তখন গোপাল বলছে মা বলেছে কারো জিনিস রাখতে নেই। তাই ইতিমধ্যে পণ্ডিত মশাইয়ের স্ত্রী বিয়োগ হয়েছে, তার শ্রাদ্ধ শান্তির ব্যবস্থা হয়েছে। তো পণ্ডিত মশাই আবার ভীষণ একজন খটোমটো মানুষ। তিনি তার সমস্ত শিষ্যদেরকে বলেছেন যে গুরুমার কাজের জন্য তোমরা বাড়ি থেকে কেউ এক একটা করে প্রত্যেকে জিনিস নিয়ে আসবে। কেউ বাড়ির গাছের এঁচড় নিয়ে আসবে, কেউ কাঁচকলা পেরে নিয়ে আসবে, কেউ মিষ্টি নিয়ে আসবে। তো গোপালকে দায়িত্ব দিয়েছে তুই দই নিয়ে আসবি। গোপাল তো প্রচন্ড দরিদ্র, তার নিজেরই খাওয়া জোটে না, সে কোত্থেকে দই আনবে? গোপাল তো ভারী চিন্তায় পড়েছে, বাড়িতে মাকে বলেছে। তখন মা বলছে যে গোপাল আমি কোত্থেকে পাবো, তুই গিয়ে ক্ষমা চা পণ্ডিত মশাইয়ের কাছে। বলছে না, পণ্ডিত মশাই মারাত্মক রেগে যাবে, আমি কি করব? গোপাল দিশেহারা অবস্থা। এদিকে মারও কোনো সামর্থ্য নেই যে মা কোত্থেকে দই কিনে দেবে। গোপাল তো কাঁদতে কাঁদতে যাচ্ছে। এবার মধুসূদন দাদার সাথে দেখা হয়েছে। বলছে কি হয়েছে গোপাল, তুমি কাঁদছো কেন? বলছে দেখো না, পণ্ডিত মশাই আমাকে বলেছে যে দই নিয়ে যেতে, কিন্তু আমি কোথায় দই পাবো? তখন গোপালকে মধুসূদন দাদা একটা ছোট্ট এইটুকুনি ভার দিয়েছে। বলছে যাও, এটা তোমার পণ্ডিত মশাইকে দিয়ে দিও, দিলে বলবে যে আমার মধুসূদন দাদা পাঠিয়েছে। তো গোপাল তো ছোট্ট বালক, সে মহানন্দে সেই ছোট্ট ভাতটা নিয়ে পণ্ডিত মশাইকে দিয়েছে। পণ্ডিত মশাই প্রচন্ড রেগে গেছে। রেগে বলছে এই এক ভাত দই তো একজনের খাওয়ার, তুই একজনের খাওয়ার দই এনেছিস, কোথায় শেষের দই আনবি তা নয়। এই বলে রাগের চোটে উনি একজনের পাতে এরকম করে দইটা উপর দিয়ে বলছেন নে এবার কি হবে। যে একজনের পাতে উনি দইটাকে উপর করে ফেলেছেন, দেখছে সঙ্গে সঙ্গে আবার ভাতটা পরিপূর্ণ হয়ে গেছে। আবার আরেকজনের পাতে ফেলেছে, দেখছে ভাত পরিপূর্ণ। দইয়ের ভাত যতক্ষণ লোক খাচ্ছে দইয়ের ভাত শেষ হচ্ছে না, দইয়ের ভাত অটোমেটিক্যালি ভরে যাচ্ছে। পণ্ডিত মশাই গোপালের পা জড়িয়ে ধরে কাঁদছেন, হাউ হাউ করে কাঁদছেন। বলছে গোপাল আমি কি অন্যায় করতে যাচ্ছিলাম, এ তুই কার থেকে এনেছিস? বলছে এই আমি আনিনি, আমার মধুসূদন দাদা দিয়েছে। বলছে আমাকে নিয়ে চল, আমি মহা পাপী। তা গোপাল নিয়ে গেছে, দেখছি কোথাও কোনো মধুসূদন দাদা নেই। পণ্ডিত মশাই কাঁদছে, বলছে আমি পাপী তাপী মানুষ, মধুসূদন দাদা হয়তো তোকেই দেখা দেয়, আমাকে দেখা দেয় না। তো পরদিন গোপাল যখন আবার বিদ্যালয়ের পথে যাচ্ছে, মধুসূদন দাদার সাথে দেখা। তখন গোপাল বলছে কালকে পণ্ডিত মশাই এলো, তুমি কোথায় লুকিয়ে গেলে, তোমার দেখা পেল না পণ্ডিত মশাই। তখন মধুসূদন দাদা বলছে না রে ভাই, একটু কাজ ছিল, তোর জন্য আজকে একটা সুন্দর জিনিস এনেছি। তখন গোপাল বলছে কি এনেছো আমার জন্য? সেই চকচকে টিফিন কৌটোটা করে এক টিফিন কৌটো ক্ষীর। বলছে এই ক্ষীর কিন্তু তোর মাকে দিবি আর বলবি যে মধুসূদন দাদা বাইরে বেড়াতে যাচ্ছে, তাই যতদিন মধুসূদন দাদা না আসে এই টিফিন কৌটোটা যেন উনি ওনার কাছে গচ্ছিত করে রাখে। আর এই টিফিন কৌটোটাতে করে তোর গোপাল যখনই মন চাইবে, যা খাওয়ার মন চাইবে, তুই এই টিফিন কৌটোর কাছে চাইবি। তোর মধুসূদন দাদা যতদিন না ফেরে এই টিফিন কৌটো কোনোদিনও তোকে অনাহারে রাখবে না। সহজ সরল গোপাল টিফিন কৌটো নিয়ে গেছে। গোপাল আর গোপালের মা সে ক্ষীর খেয়েছে, অসাধারণ তার স্বাদ। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে মার গোপাল তারপর উপভোগ করে যে যেই মুহূর্তে সে টিফিন কৌটোর ক্ষীর শেষ হয়ে যাচ্ছে, সেই মুহূর্তে টিফিন কৌটো আবার ভরে যাচ্ছে। তো গোপালের মার আর বুঝতে বাকি থাকে না যে এই মধুসূদন দাদা আসলে কে, এবং তিনি যাওয়ার পথে গোপালকে কি দিয়ে গেলেন। সেই থেকে কোনোদিনও গোপাল এবং গোপালের মার জীবনে কোনোদিনও কোনো কষ্ট থাকেনি। তারা কোনোদিনও আতপেটা খেয়ে থাকেননি, তারা সুন্দরভাবে খেয়ে থেকেছে,
তারা টিফিন কৌটোর কাছটাতে গিয়ে যা খাবার চেয়েছে, যত সামান্য খাবার চেয়েছে তাই উপচে পড়েছে টিফিন কৌটোতে করে। তো এটা ছিল আজকের গল্প, বন্ধু মধুসূদন। যিনি জগন্নাথ, তিনি মধুসূদন, তিনি শ্রীকৃষ্ণ, তিনি নানা রূপে বিরাজমান, ভক্তের ডাকে তিনি সাড়া দেন, মর্তে চলে আসেন। এটাই ছিল আজকের গল্প। বন্ধু মধুসূদন, আমার ঠাকুমার কাছ থেকে গল্পটা শোনা। আশা করি সবার ভাল লাগবে গল্পটা। একটু এবার আমি কমেন্ট পড়ে নেই। জগন্নাথ বলছে, দিদি কেমন আছো? ভাই চলছে, চলে যাচ্ছে, তুমি কেমন আছো জানিও আমাকে। আর কমেন্টগুলো আসছে না। পম্পা কমেন্ট তো পড়লাম, আর কমেন্টগুলো আসছে না। আচ্ছা, তো এটা একটা গল্প বললাম। শ্বেতা বলছে খুব ভালো লাগলো। শ্বেতা, অসংখ্য ধন্যবাদ। শ্বেতা আমার কলেজের বন্ধু। ভাল লাগে বন্ধুরা যখন আসে লাইভে, সত্যি খুব ভাল লাগে, এটা একটা পরম পাওনা। তো আর সবাইকে ভালো দিদি ভাই। তুমি জগন্নাথ, তুমি ফেসটা মানে ট্রমাটা কাটিয়ে উঠতে পেরেছো তো? আমি সেটা জানতে চাইবো। মিঠুমিতা দি চলে এসছে, বলছে অপূর্ব অপূর্ব। অসংখ্য ধন্যবাদ মিঠুমিতা দি, অসংখ্য ধন্যবাদ। সকলকে ধন্যবাদ জানাই। এই তোমরা ভালো বলো, তোমরা ভালোবাসা দাও জন্যই ভাল লাগে। জয় রাধা মাধব, জয় রাধা মাধব। বললাম তো, যেই মধুসূদন সেই গোপাল, সেই গোবিন্দ, সেই জগন্নাথ, সেই শ্রীকৃষ্ণ। তিনি প্রভু বিভিন্ন রূপেই আছেন, বিভিন্ন সময় আছেন। তিনি সখা, তিনি পরম মিত্র, তাই না? তো প্রভুর মহিমা অপরিসীম। আমার ভাল লাগে মানে শ্রীকৃষ্ণকে নিয়ে গল্প বলতে। সময় লাগছে কারণ অনেকটা গভীরের, তো ঠিক হয়ে যাবে। সময় মানুষকে সমস্তটা ভুলিয়ে দেয়। ভালো ভালো গল্প পড়ো জগন্নাথ, ভালো কাজ করো, দেখবে অনেকটা কাটিয়ে উঠতে পারবে। ভীষণ সুন্দর তোমার পরিবেশনা মিঠমিতা দি, অসংখ্য ধন্যবাদ। তুমি শিল্পী মানুষ, তোমার শিল্পের তো কোনো তুলনা হয় না। তোমার, আমি সবসময় বলি, তোমার তুলনা তুমি। অসাধারণ সুন্দর মিঠমিতাদি পোর্ট্রেট আঁকেন, মানে কি অপূর্ব আঁকেন তা না দেখলে বোঝা যায় না। তো আজকের লাইভটা আমি এখানে শেষ করব। কালকে আমি কিন্তু বললাম, কালকে মোস্ট পাওয়ারফুল পূর্ণিমা। কালকের পূর্ণিমাটা সারা বছরের রেমেডি। যারা শুধুমাত্র অর্থনৈতিক কষ্টে রয়েছে, এটা কিন্তু অন্য কোনো রকম, আমি আবারও বলছি, শারীরিক কষ্ট, মানসিক কষ্ট দূরীভূত করার পূর্ণিমা নয়। যারা শুধুমাত্র অর্থনৈতিক কষ্টে রয়েছে, রোজগার করে সেরকম ভাবে টাকা আর্ন করতে পারছো না, তাদের জন্য কালকের এই পাওয়ারফুল পূর্ণিমা এবং পূর্ণিমার রেমেডি। তো এটা আমি সম্পূর্ণভাবে বলছি, আবার আমি বলছি, দয়া করে কেউ বলো না দিদি বন্ধু প্লিজ বলে দাও। এটা কিন্তু আমি সম্পূর্ণভাবে সামান্য, যত সামান্য অর্থের বিনিময়ে এই রেমেডিগুলো আমি বলি, যাতে মানুষের ভালো হয়। এবং এটা সারা বছরের রেমেডি। এই রেমেডিটা মানে এমন, এটার পাওয়ার, এটা বৈদিক, এটা সব থেকে বড় কথা, এটা একটা বৈদিক রেমেডি। এবং বৈদিক রেমেডি ভীষণভাবে লং লাস্টিং হয়। এটা পুরো 1 বছরের জন্য, 1 বছরের জন্য অর্থনৈতিকভাবে তোমার অর্থনৈতিক যে ভিতটা নড়ে গেছে বা অর্থনৈতিক যে কষ্টে আছো, সেটা থেকে তুমি যদি সঠিক উপায়, সঠিক সময়, সঠিক পদ্ধতিতে মন থেকে দৃঢ় বিশ্বাস নিয়ে করতে পারো, এই রেমেডিটা ভীষণভাবে কাজ দেবে। এটা কালকের জন্যই আছে, বছরের প্রথম পূর্ণিমার জন্য এটা রয়েছে। পরবর্তী পূর্ণিমার যদি কোনো রেমেডি আসে সেটা অবশ্যই জানাবো। কালকেরটা আমি জানালাম বছরের প্রথম পূর্ণিমা। তো এটা ভীষণভাবে স্ট্রং এবং এর কার্যকারী ক্ষমতা সারা বছরের জন্য। তবে সর্বদা আমি বলবো, কর্ম করো, কর্ম করলেই মানুষ উপযুক্ত ফল পাবে। যারা হয়তো বা ফল পাচ্ছ না, তাদের জন্যই কিন্তু এই রেমেডিটা, তাদের জন্যই এই অর্থনৈতিক সমস্যার